ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা যদি নির্বাচন দেখি, সেই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়। আর এই নির্বাচনগুলোকে যারা নেতৃত্ব দেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর আমার মনে হয় এই রাজ্যের ইতিহাসে যদি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হয়ে থাকে সেটা হচ্ছে 2023-এর নির্বাচন। 2018-র নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ ছিল, একটা বিষয় ছিল যে পরিবর্তন একেবারেই প্রয়োজন, আর 2023-এ ছিল আসল লড়াই। কারণ যারা 2018-তে দলে ছিলেন তারা অনেকেই দল থেকে চলে গেছেন, অর্থাৎ যারা শাসকে ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লড়াইটাকে জয়ের মুখে নিয়ে যাওয়া সেটা সবচাইতে কঠিন ছিল। আর সভাপতি হিসেবে যিনি পরপর তিনটে নির্বাচন গুরুত্বপূর্ণ আমি বলবো, একটা হচ্ছে বিধানসভা নির্বাচন, তারপরেই দুটো উপনির্বাচন, আর তারপরে একটা লোকসভার নির্বাচন। তিনটে নির্বাচনে দলকে মজবুতভাবে জয়ের দিকে নিয়ে গেছেন বিজেপির প্রদেশ সভাপতি, যিনি বর্তমানে রয়েছেন রাজীব ভট্টাচার্য। আর আজকে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে যখন রাজীববাবু বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিশেষ করে উত্তর জেলার বেশ কয়েকটা জায়গায় গেছেন, তখন ওনার সফর সঙ্গী ছিলাম আমরা পাবলিক নাও টিম। গ্রাউন্ড জিরোতে আমরা বেশ কয়েকটা রিপোর্ট আমরা দেখিয়েছি, আর গ্রাউন্ড রিপোর্টে আজকে আমরা কথা বলবো রাজীববাবুর সঙ্গে। সরাসরি রাজীববাবু আমাদের সঙ্গে রয়েছেন, প্রদেশ বিজেপি সভাপতি। প্রথমেই আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। আমি যে কথাটা বললাম রাজীবদা, মানে এই নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে আপনারা প্রায় 70% উপরে জয়লাভ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেখান থেকে দাঁড়িয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ একজন সভাপতি হিসেবে আপনার জন্য সবচাইতে বড় পাওনা যেটা, পরপর তিনটা নির্বাচন, গুরুত্বপূর্ণ 23-এর বিধানসভা নির্বাচন আপনার নেতৃত্বে হয়েছে। আপনি দলকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, মজবুত কন্ডিশনে এখন দল রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভা এবং দুটো উপনির্বাচনের জয় আপনি দেখলেন। কিভাবে এই সংগঠনটাকে মজবুত করলেন সভাপতি হিসেবে? না দেখুন, প্রথমত আমার একা দ্বারা তো সম্ভব নয়। আমার পুরো টিম, আমার অফিস বেয়ারার থেকে শুরু করে আমার স্টেট কমিটি, বিভিন্ন মোর্চা, বিভিন্ন উইংস আমার রয়েছে। পাশাপাশি আমার দেবদুর্লভ কার্যকর্তা, জেলা, মণ্ডল এবং আমার বুথ প্রেসিডেন্ট, আমার পৃষ্ঠা প্রমুখ, তাদের এক ঐকান্তিক ইচ্ছার ফলেই কিন্তু আজকে এত বড় রেজাল্ট আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। ধরুন এই যে লোকসভা নির্বাচন, সদ্য আমাদের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একটা ঐতিহাসিক জয় এই ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই জয় শুধু আমার নয়, এই জয় পুরো টিম মিলে আমরা একত্রিত হয়ে কাজ করেছি ফলেই আজকে এত বড় রেজাল্ট, এত ঐতিহাসিক রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ জানাই আমার পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এবং আমরা টার্গেট রেখেছিলাম, আমরা দিল্লিকে আমরা টার্গেট দিয়েছিলাম যে আমরা একটা ঐতিহাসিক রেজাল্ট আমরা করে দেখাবো, এবং সেটা আমরা করতে পেরেছি, এবং সেটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। এবং আগামী দিনেও সেই আমাদের যারা সংগঠনে রয়েছে, সংগঠনের পার্ট, তাদেরকে আরও মজবুত, আরও স্ট্রেংথেন করা, আরও শক্তিশালী করা, সংগঠনকে আরও শক্তিশালী করা মানুষের জন্য। কারণ ভারতীয় জনতা পার্টি, দেখুন একটা জিনিস পরিষ্কার, যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। এই ক্ষমতার পরিবর্তন হতে থাকবে, কিন্তু আমরা চাই প্রকৃত সমাজ পরিবর্তন এবং প্রকৃতভাবে মানুষের জন্য কাজ করা। ক্ষমতার দম্ভে দম্ভিত হয়ে দেশকে বিপথে পরিচালিত করা, সমাজকে বিপথে পরিচালিত করা, এটা কোনো সময় ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করে না। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করার জন্য আমরা রাজনীতি করি। আর মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। 2023-এর যখন নির্বাচন হচ্ছিল তখন বেশ কয়েকজন, বিশেষ করে সুদীপ বাবুরা যখন আপনার দলে ছিলেন, তারা যখন বেরিয়ে গেছিলেন, তারা বলছিলেন যে বর্তমানে যে শাসক বিজেপি রয়েছে তারা অনেকটা দুর্বল হয়ে গেছে সাংগঠনিকভাবে, কারণ সুদীপ বাবুদের সঙ্গে নাকি কংগ্রেসের একটা বিশাল ভোট পার্সেন্টেজ ছিল, সেখানে বাম কংগ্রেসের আঁতাত হওয়া। তারপর আপনি কিভাবে মনস্থির করলেন এবং সংগঠনকে ওই জায়গাতে কিভাবে মজবুত করলেন, যে একটা হচ্ছে গিয়ে বিরোধী শক্তি, যেটা প্রধান বিরোধী দল বামেরা তখন ছিল, সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা, সেটা কি সহজ হয়ে গেছিল আপনার জন্য, নাকি সেখানে অন্য আরেকটা রণকৌশল আপনার?
দেখুন 2018-তে এই ত্রিপুরা রাজ্যের একটা পরিবর্তন হয়েছে, মানুষ দীর্ঘদিন সেটা প্রত্যাশা করেছিল। কারণ কেন 25 বছর টানা কমিউনিস্ট এই রাজ্যের বুকে ছিল, আর এই 25 বছরে মানুষের অপশাসন, অত্যাচার, সিপিএম এর যেভাবে অত্যাচার হয়েছিল, মানুষ তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আগে থেকেই অনেক তৈরি ছিল। কিন্তু সেই সময় প্রধান বিরোধী দল মানে যারা কংগ্রেস ছিল, সেই সময় কংগ্রেসের প্রতি মানুষ আস্থা রাখতে পারেনি, কারণ তারা পরিবর্তন করে তারা কিছু করতে পারবে না। কারণ সিপিএম কংগ্রেস আগে থেকেই তারা একসাথে এবং 25 বছর টানা এই রাজ্যের বুকে রাজত্ব করেছে সিপিএম, আর পেছন থেকে কংগ্রেসীরা তাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু যখন ধীরে ধীরে 2015-16-র দিকে তখন মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস এসছে না, বিকল্প হিসাবে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিতে হবে। আর তখন সমস্ত রাজ্যের সমস্ত অন্য বিরোধী দল তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, রাজ্যে যদি বিজেপি সরকার হয়, ডাবল ইঞ্জিনের সরকার, তাহলে এই রাজ্যের উন্নয়ন, প্রকৃত উন্নয়ন সেটা সম্ভব হবে। তাই মানুষ ওই দিন আস্থা রেখে 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়। আপনারা সেটা জানেন, ত্রিপুরা রাজ্যে পরিবর্তন হয়। এবং সেই সময় এই যারা বলছেন যে যাদের কথা বললেন যে তারা দল থেকে বেরিয়ে গেছে, সেই সময় তাদেরও অস্তিত্ব সংকটাপন্ন ছিল। কারণ মানুষ মন তৈরি করে নিয়েছে যে না, রাজ্যে বিজেপি সরকার দরকার। তাই তারা সেই সময় ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছে, তাদের অস্তিত্ব, তাদের মানে সমস্ত কিছু রক্ষার জন্য, আত্মসম্মান রক্ষার জন্য তারা সেদিন বিজেপিতে এসেছিল। দেখে বিজেপিতে এসে দেখে যে না, এখানে তো কঠিন, এখানে তো মানুষের জন্য কাজ করতে হয়, রাজ্যের জন্য কথা বলতে হয়, রাষ্ট্রের জন্য কথা বলতে হয়, কিন্তু খুদকা বিকাশ এটা তো সম্ভব নয়। তো যখন দেখলো যে না, খুদকা বিকাশ হচ্ছে না, সবকা সাথ সবকা বিকাশ, আর খুদকা বিকাশ যখন হচ্ছে না, তখন আবার সেই পাল্টিবাজি। কারণ তাদের রাজনৈতিক অস্থিরতা রয়েছে, কারণ তারা রাজনীতিটা করে মানুষের জন্য নয়, খুদকা বিকাশের জন্য রাজনীতিটা করে। তাই তাদের পোষায়নি, তারা আবার ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তারা চলে যায় সেই আবার পুরনো কংগ্রেসে। তো এখন কথা হচ্ছে যে সেই সময় 2023-এ আপনি যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, কারণ চ্যালেঞ্জ ঠিকই মনে হয়েছিল, কিন্তু মনের মধ্যে আত্মবিশ্বাস ছিল একটাই, যে কারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করে, মানুষ ভারতীয় জনতা পার্টির কাজকে 5 বছর তারা উপলব্ধি করেছে। মানুষের একটাই আকুতি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আবার পুনরায় নির্বাচিত করবে। এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন অশান্তির বাতাবরণ করে 2023-এ এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার একটা প্রয়াস তারা করেছিল। কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, সেই আত্মবিশ্বাসকে পাথেয় করে এবং আমাদের সংগঠন ধীরে ধীরে সারা ত্রিপুরা রাজ্যে একটা মজবুত স্থিতিশীল সংগঠন তৈরি হয়ে গেছিল। এবং সেখানে আমাদের কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা 2টি রথ আমরা বের করেছিলাম, একটা সাবরুম থেকে, একটা আমাদের ধর্মনগর থেকে, নর্থ ত্রিপুরা থেকে, এবং সেটা আগরতলাতে গিয়ে আমরা শেষ করেছিলাম। এবং সেই রথের মাধ্যমে মানুষের কাছে ম্যান টু ম্যান কানেক্ট করা, যে আমরা এই বিগত 5 বছরে 18-তে পরিবর্তনের পর সরকার কি কি কাজগুলি করেছে, নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যের জন্য কি কাজ করেছে। তো সেই অ্যাচিভমেন্টগুলি সামনে রাখার ফলে মানুষ যতই বিভ্রান্ত করুক, যতই বিরোধী শক্তিরা বিভ্রান্ত করুক, কেউ পার পাননি। ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে। 2023-এও ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। সুদীপবাবুরা একটা কথা বারংবার বলেন 2023-এর নির্বাচনের পর, বিশেষ করে বামেরা, তাদের একটা বক্তব্য থাকে যে মথা একটা সাপোর্ট দিয়েছে আপনাদের বাইরে থেকে। সেখান থেকে কি আপনার মনে হয় যে অ্যাকচুয়ালি মথার সাপোর্টটা ছিল, বা বিজেপির সঙ্গে ইন্টারনাল কোনো আলোচনা ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আগে থেকে? একদম কোনো রকম আমরা অ্যালায়েন্সের, আমাদের সেই সময় দরজা খোলা ছিল। এবং যারা যারা অ্যালায়েন্স করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, নিশ্চয়ই তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আইপিএফটি আপনারা জানেন যে আইপিএফটি 2018-র আগে থেকে আমাদের সঙ্গে অ্যালায়েন্স পার্টনার। আইপিএফটির সঙ্গে আমাদের কথা হয় এবং আইপিএফটির সঙ্গে আমরা অ্যালায়েন্স করেছি। এবং সেই সময় প্রদ্যুৎ বাবুকেও আমরা বলেছিলাম, কিন্তু সেই সময় প্রদ্যুৎ বাবু বললেন যে না, আমি একা লড়াই করব। এবং উনি একা লড়াই করেছেন। সেই সম্পর্কে আমাদের ওনারা 2023-এর 24-এর লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে
তাদের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়েছে। কিন্তু সেই সময় আমাদের আইপিএফটির সঙ্গে 2018 জোট ছিল এবং 2023-এও আমরা এই আইপিএফটির সঙ্গে আমরা জোট করে নির্বাচনে লড়াই করেছি। রাজীববাবু, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমি বেশ কিছুদিন আগে একটা স্টোরি করেছিলাম যেখানে আমি ত্রিপুরার এই সড়ক উন্নয়নের বিষয়গুলো আমি দেখিয়েছিলাম। এই যে রাস্তাগুলোর কাজ করা, বিশেষ করে নীতিন গাডকারি যখন সড়ক পরিবহন মন্ত্রী হলেন, তারপর একটা দ্রুত গতিতে, এটা তো নো ডাউট, কারণ আমরা এই রাস্তাতেই এখন চলছি, আমাদের যারা দর্শকরা আছেন তারা হয়তো বা ক্যামেরার যে কম্পন হচ্ছে, আগে যখন এই রকমের ইন্টারভিউ হতো তার কম্পন দেখে বুঝতে পারতেন। এই যে একটা স্মুথনেস রাস্তা, সেই রাস্তাগুলোকে দেখিয়ে সেই উন্নয়নের পাশাপাশি যখন বিরোধীরা বলছেন যে এই রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, তখন মানে ব্যক্তিগতভাবে আপনার প্রতিক্রিয়া কী থাকে? দেখুন, ওদের তো চোখ নেই। যারা বিরোধী দল বলছেন, সেই কংগ্রেস, সিপিএম, তাদের চোখ নেই এবং তারা মিথ্যা কথা বলে, প্রতারক তারা। এই রাজ্যের বুকে প্রতারণার শিকার হয়েছেন এই রাজ্যের মানুষ। তাই তো দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় জনতা পার্টির এই ত্রিপুরার যে পরিবর্তন এসছে, তারা বলেছে 25 বছর টানা সিপিএম সরকার ছিল, আর তারা বলতো ত্রিপুরার যে স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগের কি যে চেহারা সেটা তো আমরা আজ অবধি খুঁজে পাইনি। তাদের থেকেও ব্যাখ্যা আমরা কোনোদিনও পাইনি। বারবার আমরা মিডিয়ার সামনে বলেছি এবং মিডিয়ার সামনে দেখে এরা, তাদেরও লজ্জা হয়নি যে স্বর্ণযুগের ব্যাখ্যাটা দেওয়ার জন্য। যদি রিয়েল স্বর্ণযুগ যদি বলতে হয়, আমাদের সরকার আসার পর এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উত্তর পূর্বাঞ্চলকে স্বাধীনতার পর থেকেই ওই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে রাখা হয়েছে। মোদীজি আসার পর আমাদের এই নর্থ ইস্টকে জাগরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নর্থ ইস্টকে, আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যকে ডেভেলপ করার জন্য আমাদের মোদীজি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুদৃশ্য এয়ারপোর্ট যদি হয়ে থাকে, আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে যে এয়ারপোর্ট, সেটা আমরা পেয়েছি। আজকে জাতীয় সড়ক আপনি দেখুন না, শুধু যে আজকে আগামী 2-4 বছরের মধ্যে যেই কর্মযোগ্য রাস্তার কানেক্টিভিটির কাজ শুরু হয়েছে, সেটা তো আমি বলছি যে ত্রিপুরার জনগণ দেখতে পারবে যে রিয়েল স্বর্ণযুগ কাকে বলে। এবং আমরা পেয়েছি এসিজিএর সাবরুমের সঙ্গে কানেক্টিভিটি, এটা প্রায় নির্মাণের কাজ কমপ্লিট হয়ে গেছে। সাবরুম অবধি রাস্তাঘাট কমপ্লিট হয়ে গেছে। ফেনী নদীর উপর ব্রিজ তৈরি হয়ে গেছে। বাংলাদেশের উপরও কাজ চলছে, যেটা আমার জানকারিতে আছে, মানে আমি যেটা জানি। তো ইতিমধ্যে এসিজিএটাও সেখানে প্রতিস্থাপন হবে। তাতে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের যে লজিস্টিক হাব, এটা আমাদের সাবরুমে হতে চলছে। এবং সাবরুম থেকে, মানে হরিণা থেকে আমাদের যারা মানে নর্থের দিকে যারা যেই গাড়িগুলি আসবে, বা আসাম, মিজোরাম, মেঘালয়, শিলচরের উদ্দেশ্যে যেই গাড়িগুলি যাবে, মানে ট্রাকগুলি, লরিগুলি, লজিস্টিকগুলি, সেইগুলি আর আগরতলা শহরে ঢুকতে হবে না। সেই হরিণা থেকে সেই তেলিয়ামুড়ার যে এই রোডের সঙ্গে, মেইন রোডের সঙ্গে কানেক্টিভিটি করার কাজ, সেখানেও একটা রাস্তার কাজ শুরুয়াত হয়েছে। অর্থাৎ এই যে পরিকল্পনা, এই যে করিডোর, সমস্ত দিক থেকে কানেক্টিভিটি করা, তার প্রয়াস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কল্যাণে আজকে ত্রিপুরা রাজ্যে আমরা সেটা পেয়েছি। এবং শুধু ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের নীতিন গডকরিজির নেতৃত্বে ওনার সড়ক পরিবহন দপ্তর যেভাবে কাজ করছে, যেই করিডোর মানে তৈরি করছে, সমস্ত ভারতবর্ষটাকে একটা জায়গায় কানেক্টিভিটি করা, সেটা আমাদের বাজপেয়ী সরকারের সময় পরিকল্পনা নিয়েছে। ধীরে 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 বাস্তবায়নের দিকে এসছে। আমরা ত্রিপুরা রাজ্য তা থেকে বঞ্চিত হয়নি। ঠিক। এবার আমি একটু পলিটিক্যাল আরেকটা বিষয়ে আসছি। এবারে তো পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, রাজ্যের বেশ কয়েকটা জায়গাতে আপনারা প্রায় বলা যেতে পারে 70% অধিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন। বামেরা গত বেশ কদিন আগে প্রেস কনফারেন্স করে একটা অভিযোগ করলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, জোর জবরদস্তি আপনারা সেখানে পঞ্চায়েতগুলো দখল করেছেন। সেখান থেকে আপনার কি মনে হয় যে এই অভিযোগটা সত্য? আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে 70% অধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা, সেটা কি কোথাও মানে বিরোধী শূন্য থাকাতে আপনাদের এই সুযোগ হলো কিনা? দেখুন, আমি যেটা বলি যে 71% আমরা বিজয়ী হয়েছি। টোটাল আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের
605টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে আমরা 409টাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আমাদের 35টা পঞ্চায়েত সমিতি রয়েছে, তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 20টা পঞ্চায়েত সমিতি আমাদের দখলে এসেছে। অর্থাৎ 71% পঞ্চায়েতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছি। এখন বিরোধীরা প্রশ্ন তুলছে, প্রেস কনফারেন্স করছে। আমি গত কিছুদিন আগেও একটা প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে আজকে তারা যে কথাগুলি বলছে তারা কি ভুলে গেছে? আজকে তো বিভিন্ন জায়গায় আমরা তো মাত্র 71% জিতেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিয়েছে। এখন আপনারাও আমার সঙ্গে ছিলেন, কুর্তি কদমতলা, কৈলাসহর, কুমারঘাট, পাবিয়াছড়া, ফটিকরায়, দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জায়গায়। তো সেখানে তো তারা প্রার্থী দিয়েছে, সিপাহীজলায় তারা প্রার্থী দিয়েছে। যেখানে যেখানে প্রার্থী দিতে পারেনি তাদের সেটা সাংগঠনিক দুর্বলতা, সাংগঠনিক ব্যর্থতা। তার দায়ভার কি ভারতীয় জনতা পার্টি নেবে? নিশ্চয়ই না। কারণ ভারতীয় জনতা, শুনুন, প্রকৃত গণতন্ত্র যদি বিশ্বাস করে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। আজকে তারা গণতন্ত্রের দোহাই দিচ্ছে, বলে ত্রিপুরার যে গণতন্ত্র নেই। আর এই মূর্খের দল, গণতন্ত্র যদি না থাকতো ধর্মনগরে মিছিল করছে, বিলোনিয়ায় মিছিল করছে, আগরতলায় মিছিল করছে, কই মিছিলে তো কোনো রকম। আর সিপিএম এর সময় বিরোধীরা মিছিল করতে পারতো ত্রিপুরা রাজ্যে। আজকে সন্ত্রাসের কথা বলছে, ভুলে গেছে খুদ মানিক সরকারের এলাকা, এই ধনপুর এলাকায় মহেশপুর পঞ্চায়েতে আমাদের প্রার্থী দিয়েছিলাম 2014 সালে পঞ্চায়েত নির্বাচনে। এই প্রার্থীকে মারধর করা হয়েছে, তার 80 বছরের মা, তাকে পর্যন্ত মারধর করা হয়েছে। তার 6 বছরের কন্যা সন্তান ছিল, তার হাত ভেঙে দিয়েছে। যেই হাঁড়িতে ভাত রান্না করত সেই হাঁড়ির মধ্যে প্রচ্ছাপ করে দিয়েছে এই কমিউনিস্টের সন্ত্রাস বাহিনীরা। আমরা যখন খবর পেয়েছি, আমাদের সেই সময় প্রদেশ সভাপতি ছিলেন স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্ত, উনি ওনার টিম নিয়ে দেখার জন্য উনি গেছিলেন। ওনার কনভয়ের পর্যন্ত হামলা হয়েছে, উনি কোনো মতে প্রাণে আগরতলায় বেশে রক্ষা করে, উনি প্রাণ রক্ষা করে আগরতলায় পৌঁছেছেন। 2 দিন পরে আমাদের এমপি টিম দিল্লি থেকে এসেছিল, সেখানেও হামলা হয়েছে। অর্থাৎ এই যে সন্ত্রাস, সেই সন্ত্রাস সিপিএম যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, সন্ত্রাস সেটা আমরা খুব কাছের থেকে আমরা দেখেছি, ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে। আজকে তারা এসি করে বসে ওই সন্ত্রাসের কথা ওনারা বলছেন। আর সন্ত্রাস আমরা ভুলে গেছি, সিপিএম এর সেই সন্ত্রাস। ত্রিপুরা রাজ্যে কয়টা মার্ডার হয়েছে কংগ্রেসীরা? আজকে কংগ্রেসীরা একসঙ্গে হয়েছে তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য। আজকে কংগ্রেসের লজ্জা থাকা উচিত। কংগ্রেসের কত বহু নেতা নেত্রী আজকে প্রাণ হারিয়েছে এই সিপিএম এর সন্ত্রাসে। আজকে লজ্জা হয় না তাদের? আজকে সেই কংগ্রেস সিপিএম এক হয়ে নির্বাচনে লড়াই করছে, এক মঞ্চে বক্তব্য রাখছেন। আর সিপিএম এর এখন দেখা যায় যে সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। তো এই হচ্ছে তাদের কালচার। তো কাজেই ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। সদ্য আমাদের লোকসভা নির্বাচন, এত বিজয়ের পর বিরোধীদের মানে সবক নেওয়া, মানে তাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, মানুষ মোদিজির গ্যারান্টির উপর রয়েছে, মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজির পক্ষে রয়েছে। তো কাজেই সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কোনো বাধার সৃষ্টির দরকার নেই। কারণ আমরা তো চাইছিলাম প্রকৃত নির্বাচন হোক, সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা তো হয়নি। তো সেই দিকে কাজেই একটা আঙ্গুল যখন অন্যের দিকে দেখাবেন, তখন কিন্তু অপোজিট আঙ্গুলটা নিজের দিকেও থাকে। সেই দিকে লক্ষ্য রেখে রাজনীতি করা উচিত ত্রিপুরা রাজ্যে। আমি শেষ 2-3টে প্রশ্ন করব। একটা প্রশ্ন হচ্ছে, আপনি এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন, বিশেষ করে আপনি সংগঠনকে একদম নিচু স্তর থেকে দেখেছেন। আপনি আমরা যখন পার্টি অফিসে যেতাম, আমরা দেখতাম যে আপনি সমস্ত কিছুর দায়িত্ব সামলাতেন, কিভাবে সংগঠনের কোন জায়গাতে কি মিটিং হবে সেইগুলো আপনি দেখতেন। সেখান থেকে আপনি সাধারণ সম্পাদক ইত্যাদির পদ সামলে একদম সরাসরি সভাপতি। আর এই সভাপতি হচ্ছে মানে একটা প্রদেশের, আমরা বলতে পারি আপনি হচ্ছেন অভিভাবক। সুদীপবাবু একদিন একটা মঞ্চ থেকে বলছিলেন যে এই দলের মধ্যে নাকি গোষ্ঠী কোন্দল রয়েছে, উনি নাকি দলে গুরুত্ব পেতেন না, এটা একটা বক্তব্য রেখেছিলেন। ঠিক আরেকটা বক্তব্য করেছিলেন যে এবারের যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন গেল, সেখানে তিনি বলছিলেন, আমাদের চ্যানেলে ইন্টারভিউতে তিনি বলছেন যে সেখানে গোষ্ঠী কোন্দলটা এতটাই চরমে ছিল যে পশ্চিম আসনে প্রতিমা ভৌমিকের পেছনের ছুরিটা মেরেছিল বিপ্লব দেব। এই জায়গাতে এই গোষ্ঠী কোন্দলের কথা কি মানে আপনি স্বীকার করেন? কারণ গোষ্ঠী কোন্দলের বিষয়টা এতদিন থাকতো
যে বীরজিৎ সিনহা, সুদীপ বর্মন, আশিস সাহা, এখানে একটা গোষ্ঠী শোনা যেত, মানে বিজেপিতেও কি তাহলে এই ধরনের কোনো গোষ্ঠী রয়েছে কিনা? দেখুন, আমাদের গোষ্ঠী রয়েছে। আমরা আমাদের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর চিহ্ন হয়েছে, সেটা হলো পদ্মফুল। আচ্ছা, আমরা ওই গোষ্ঠীতে সবাই একসঙ্গে এক সূত্রে বাঁধা। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটু অন্য ধরনের পার্টি। আপনি প্রথম বলছিলেন যে আমি প্রদেশ সভাপতি হয়েছি, নিচু স্তরের কার্যকর্তা। আমি 91-এ আমি পার্টিতে একটু আরেকটা জিনিস আমি যুক্ত করছি, সুদীপ বর্মন বিভিন্ন সভামঞ্চে আপনাকে বিশেষ করে একটা আক্রমণ করেন যে আপনি একসময় কংগ্রেস ভবনে যেতেন, বিভিন্নভাবে একটা কটু কথা বলে আক্রমণ করেন, সেগুলোও কি আপনি গায়ে লাগান কিনা, এটা যুক্ত রইল প্রশ্ন। তা না, কি মানে তারা যে মিথ্যাবাদী। আমি কোনোদিনও কংগ্রেস করিনি, কংগ্রেস ভবনে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ আমি 91-এ আমি পার্টিতে যোগদান করি। তার আগে আমি সংঘের স্বয়ংসেবক হিসাবে আমি বিশ্ব হিন্দু পরিষদ এবং কল্যাণ আশ্রমে আমি বিভিন্ন সময় কাজ করেছি, দায়িত্ব নিয়ে কাজ করেছি। 91-এ সরাসরি পার্টিতে যোগদান এবং 92-তে প্রথম আমি মণ্ডল সভাপতি হই। তারপর বিভিন্ন জেলা এবং মোর্চা, বিভিন্ন দায়িত্ব পেরিয়ে প্রদেশে জেনারেল সেক্রেটারি, ট্রেজারার ছিলাম 7 বছর, তারপর ভাইস প্রেসিডেন্ট, তারপর আমাকে সভাপতি করা হয়েছে। আমি ব্যক্তি বড় জিনিস না। আমাদের কাছে সবচেয়ে বড় ব্যক্তি হলো শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের অটল বিহারী বাজপেয়ী, যারা এই দলকে নির্মাণ করেছেন এবং তারা নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের যে আদর্শ, তাদের যে উদ্দেশ্য এই দল করার পেছনে, সেটা হলো সমাজকে পরিবর্তন করা, এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা, এই রাষ্ট্রকে রক্ষা করা, অখণ্ডতাকে রক্ষা করার জন্য। তো সেদিকে নজর রেখে, সেই আদর্শকে পাথেয় করে আমাদের সংগঠন চলে, এবং ব্যক্তি এখানে কোনো প্রাধান্য নেই। এজ এ রাজীব ভট্টাচার্য স্টেট প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমার আসল পরিচয় হচ্ছে আমার সংগঠন। সেই সংগঠনকে গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হয়, এবং আমিও সেটা মেনটেন করার চেষ্টা করি। লবিবাজি প্রত্যেক পলিটিক্সে, প্রত্যেক প্ল্যাটফর্মেই লবিবাজি থাকে, কিন্তু আমাদের একটাই লবি, সেটা হলো পদ্মফুল, কমল নিশান। সেই লবিতেই আমরা এক সূত্রে বাঁধা সবাই, যার যে সময় দায়িত্ব থাকে। দেখুন, আমি কোনোদিনও প্রদেশ সভাপতি হব নিজেও ভাবতে পারিনি, কারণ আমি একজন সাধারণ কার্যকর্তা। সেই সাধারণ কার্যকর্তা থেকে আজকে প্রদেশ সভাপতি হয়েছি, শাসক দলের সভাপতি হয়েছি, সেটা আমার কাছে বড় গর্বের বিষয়। আজকে কার কোন জায়গায়, আজকে আমাদের বিভিন্ন জায়গায়, মানে আজকে জিষ্ণু দেববর্মার কথা চিন্তা করুন, আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ছিল, সিনিয়র কার্যকর্তা। জিষ্ণুদা অনেকদিন আমাদের এই পার্টিতে লড়াই করছেন, তো এই পার্টি সঠিক সময়ে ওনাকে সঠিক মূল্যায়ন করেছে। প্রতিমা ভৌমিক সাধারণ কার্যকর্তা ছিলেন, এমপি হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এখন হয়তো এই পশ্চিম আসনে লড়াই করেনি, কিন্তু তার জন্য নিশ্চয়ই মোদিজি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা পার্টি নিশ্চয়ই কোনো আরো বড় কিছু চিন্তা ভাবনা করে রেখেছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। মোদিজি কোথায় ছিল? মোদিজিও সংগঠনের দায়িত্বে ছিল, হঠাৎ করে মোদিজির আগমন হলো। মোদিজি গুজরাটের মতো প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, তিনবার মুখ্যমন্ত্রী, এবং গুজরাটকে একটা মডেল, সারা ভারতবর্ষের মধ্যে মডেল হিসাবে পরিণত করেছে, এবং ধীরে ধীরে সেখান থেকে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে। আর উনি যেটা বলছেন, আপনি যেটা বলেছেন যে লবিবাজি শুধু তো কংগ্রেসে। আজকে কংগ্রেসে কই লিডার, কই সব লিডার বিজেপিতে। আজকে বিল্লাল মিয়া, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, তোর তাবর নেতা, উনি আজকে ভারতীয় জনতা পার্টিতে। দিলীপ মোহরি, প্রশান্ত ভট্টাচার্য, প্রকাশ দাস থেকে শুরু করে কতজনের নাম নেব, আজকে সব ভারতীয়, সুবল ভৌমিক থেকে শুরু করে সবাই ভারতীয় জনতা পার্টিতে আজকে স্থান পেয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি কেন কারণ তারা মেরুদণ্ড সোজা করে রাজনীতি করেছে, তারা কারোর কাছে মাথা বিক্রি করেনি। কাজেই তারা দেখেছে যে সিপিএম এর কাছে আমরা মাথা নত করব না, মেরুদণ্ড সোজা করে রাজনীতি করি। কাজে মেরুদণ্ড সোজা করে রাজনীতি করার ফলে আজকে তারা ভেবেছেন যে না, তারা একমাত্র ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন যে যেখানে বা সম্মান পেতে পারে। আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে এসছে। জিজ্ঞেস করবেন তো যে তারা কোনো লবিবাজির শিকার হয়েছে কিনা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা। আসলে
উনি বিভ্রান্তকর এই সমস্ত মন্তব্য করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার একটা প্রয়াস করেছেন। আর সেই রাজনীতি আমরা বহুদিন আগেই জানি। আর উনি যেটা বলছেন যে আমি কংগ্রেস পার্টিতে গেছি, কোনোদিনও প্রমাণ দেখাতে পারবে কিনা যে আমি কংগ্রেস পার্টিতে গেছি? যেই দেশকে বিভাজন করেছে সেই কংগ্রেস। আজকে আমরা এই 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু তার আগে 14ই আগস্ট বিভাজন বিভীষিকা দিবস আমরা পালন করি। দেশকে ভাগ হতে হয়েছিল সেই কংগ্রেসই, সেই জওহরলাল নেহেরু আর জিন্নার শুধু আবদারকে রক্ষা করার জন্য সেদিন এই দেশকে ভাগ করা হয়েছিল। সেই কলঙ্কিত অধ্যায় আমরা ভুলে গেছি। আমরা করব কংগ্রেস, এই সমস্ত আদর্শ নিয়ে যারা মানে দেশকে ভাগ করার জন্য যারা বলে, সেই আদর্শ আমরা কোনোদিনও আমরা যেতে পারি না। এবং ছোটবেলা থেকে আমাদের সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা যে এই যারা দেশ ভাগের জন্য, দেশকে নত করার জন্য যারা কাজ করে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আমি একটা শেষ প্রশ্ন করছি আপনাকে, সদ্য সমাপ্ত লোকসভা নিয়ে। এই লোকসভা নির্বাচনে দেখা গেছে বিজেপিকে ঠেকাতে, নরেন্দ্র মোদীকে ঠেকাতে সবগুলো বিরোধী দল একটা মঞ্চে এসেছিলেন। তারা গঠন করেছিলেন ইন্ডিয়া ব্লক। কিন্তু দেখা গেল সর্বোপরি সেখানে ফলাফল বেরিয়ে আসলো এনডিএ জোট, তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরো জোটটা তারা ক্ষমতায় আসলো। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠন করলো। সেখান থেকে দাঁড়িয়ে এখনও কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক বা বিরোধীরা এই রাজ্যেও হোক বা বাইরে সব জায়গাতে আশা করছেন যে তারা হয়তো সরকারে ফিরবেন। এটা তারা যেটা বলছেন যে এনডিএর ফুল ফর্ম তারা দিয়েছেন নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যে কি এই ধরনের পরিস্থিতি রয়েছে যে কোনোভাবে মথার সাপোর্ট যদি চলে যায়, সেখান থেকে এই ধরনের কোনো বিষয় যেটা বারংবার জিতেন্দ্র চৌধুরী বারংবার বলেন বা এখনও তিনি আশা ব্যক্ত করেন যে মথার জন্যই আজকে এই ঘটনা ঘটলো, মথা যদি পুনরায় তাদের সঙ্গে আসে, ইন্ডিয়া ব্লকে আসে, তাহলে এই রাজ্যে সরকার পরিবর্তন সম্ভব? মানে বিজেপির সভাপতি হিসেবে আপনার কি মনে হয়? না, অ্যাবসলিউটলি মেজরিটি তো আমাদের রয়েছে। তারা অ্যাকচুয়ালি বিভ্রান্ত। শুনুন, মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা বোকা মনে করেছে যে বিভ্রান্তকর মিথ্যা তথ্য দিয়ে মানুষের সামনে পরিবেশন করলে যে মানুষ তাদের কথা শুনবে। সেরকম পরিস্থিতি নেই ত্রিপুরা রাজ্যে। এবং আমাদের আত্মবিশ্বাস, দেখুন মানুষ কি চায়, মানুষ ডেভেলপমেন্ট চায়। যেই পলিটিক্স আমরা রাজনীতি করি না কেন, সবচেয়ে প্রায়োরিটি বেসিস যেটা, সেটা হলো ডেভেলপমেন্ট। আমরা তো জনগণ আমাদের ভোট দেয়, আমরা তাদের নিয়ে রাজনীতি করি। উদ্দেশ্য তো একটাই, এই মানুষের জন্য কাজ করা, মানুষ যাতে সুখে দুঃখে মানুষ যাতে তাদের পরিত্রাণ পেতে পারে, তার জন্য মানুষ যাতে আমার যারা এই সমাজে বসবাস করে, যে আপনার দুঃখটা কারোর কাছে শেয়ার করা এবং আপনার দুঃখে সামিল হয়ে আপনাকে সেই সমস্যার সমাধান থেকে নিরসন করবে, সেই কনফিডেন্সটা মানুষ চায়। তো কনফিডেন্সটা ভারতীয় জনতা পার্টির অ্যাবসলিউটলি মেজরিটি রয়েছে। আইপিএফটি আমাদের সঙ্গে রয়েছে, একজন মিনিস্টারও আছে, আপনি জানেন। ইতিমধ্যে আমাদের তিপ্রামথার সঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়েছে এবং তিপ্রামথার 2 জন বিধায়ক আমাদের মন্ত্রীও রয়েছেন। তার নিরিখে দাঁড়িয়ে আমরা যে জিনিসটা সবচেয়ে প্রায়োরিটি, যেটা হলো মানুষের জন্য কাজ করা, রাজ্যের জনজাতি উন্নয়ন হোক, রাজ্যের বাঙালিদের উন্নয়ন হোক, এডিসি এলাকায় উন্নয়ন হোক, সেই দিকে আমরা নজর দিয়ে আমরা কাজ করছি। এবং তিপ্রামথা আসাতে আমাদের আরো প্লাস হয়েছে। তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে চিন্তাধারা এবং জনজাতিদের নিয়ে আমাদের যে চিন্তাধারা, যে স্লোগান টোকান নয়, আমরা ডেভেলপমেন্ট চাই, প্রকৃত উন্নয়ন চাই। কারণ 25 বছরে সিপিএম এর রাজত্বে যেইভাবে জনজাতিদের অনুন্নত করে রাখা হয়েছে, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, সমস্ত জায়গায় যেইভাবে কমিউনিস্টের শাসনে তারা অনুন্নত করে রেখেছে, সেটাকে পুনরুদ্ধার করে এবং সেইভাবে জনজাতিদের যাতে বিকাশ হয়, তার জন্য আমাদের সরকার কাজ করছে। এবং তিপ্রামথাকেও সঙ্গে নিয়ে আমরা এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগান, সেটাকে সার্থক করার জন্য আমাদের সরকার কাজ করছে। ঠিক।
আমরা কথা বলছিলাম প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচারে উনি রয়েছেন, যেহেতু উনি অভিভাবক এ দলের। অসংখ্য ধন্যবাদ মহোদয় আমাদের সময় দেওয়ার জন্য, আপনাদের এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আমরা কুমারঘাট থেকে যখন আমরা প্রথম কুর্তি কদমতলায় যাই, সেখানে আমরা রাজীববাবুর প্রচার দেখছিলাম। সেই প্রচার শেষেই, সেই প্রচারের ফাঁকেই আমরা যখন আগরতলায় ফিরছি, আমরা রাজীববাবুর সঙ্গে দু একটি কথা এই নির্বাচন এবং বেশ কয়েকটা নির্বাচন, কারণ প্রদেশ সভাপতি হিসেবে রাজীববাবুর সবচেয়ে বড় সফলতা, পরপর দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন তিনি জয়লাভ করেছেন। উনার নেতৃত্বে এই দল রাজ্যে ক্ষমতায় এসেছে এবং লোকসভা নির্বাচনে দুটো আসন থেকেই বিজেপি বিপুল ভোটে জয় পেয়ে লোকসভায় গেছে। সুতরাং উনার সঙ্গেই কয়েকটা কথা শুধুমাত্র ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছিলাম। ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।